গল্প। তাহলে সেই গল্পটির নাম তো আমাদের জানতে হবে। তাহলে দেখে নিচ্ছি গল্পটির নাম কি। নাম হচ্ছে স্বাধীনতা সংগ্রামে নারী, আর লিখেছেন কমলা দাশগুপ্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বাধীনতা সংগ্রামের নারী এই হচ্ছে আমাদের গল্পের নাম। অর্থাৎ নামটি পড়া মাত্রই আমরা কিছু হলেও বুঝে নিতে পেরেছি যে স্বাধীনতা সংগ্রামের বিষয়ে লেখা, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে যে কাহিনী ছিল সেই কাহিনী, আর তখনের সময়ে নারীরা কিভাবে এসে স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল সেটার কাহিনী। তাহলে আজ এই গল্পটিতে আমরা দুজন মহান নারীর বিষয়ে জানতে পারব, যারা যারা ইংরেজদের বিরুদ্ধে কঠোরভাবে সংগ্রাম করে গেছেন যদি ভারতবর্ষকে স্বাধীনতা করতে পারেন, এই আশা। আর তাদের আশা সত্যি সত্যি হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা, তবে আমরা সেই দুজন নারীর বিষয়ে একটু জেনে নিচ্ছি, তারা কিরকম ভাবে দেশের জন্য কাজ করে গেছিলেন। তাহলে প্রথমে আমরা গল্পে পড়ব যে নারীর বিষয়ে, তার নামটি আমরা এখানে লিখে নেব।
স্বাধীনতার জন্য লড়াই চলছিল ইংরেজদের সাথে। তো সেই সময়ে যারা যারা দেশের জন্য আন্দোলন করছিলেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে অমরেন্দ্র চ্যাটার্জি। এই অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে ননিওয়ালা প্রেরিত হয়েছিলেন যে কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, দেশের স্বাধীনতার জন্য নিজেকে সমর্পিত করেছিলেন।
নারী তৈরি করে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। মানে সেই ননিবালা দেবী তীক্ষ্ণ বুদ্ধি থেকে বর্তমান যুগের নারীরা শিখেছে কি করে তখনকার যুগের ননিবালা দেবী কাজ করে গেছিলেন। তাই ননিবালা দেবীর সেই কাজের উদাহরণ তখন 1915 সালে, যা বর্তমান যুগের নারীরা এখন অনায়াসেই সব কাজ করছে। তো তিনি ছিলেন সেই যুগের নারীদের কাছে একটি উদাহরণ হিসেবে, যে কাজ কেউ কখনো করতে পারেনি তিনি সেটা করে দেখিয়েছেন, আর সবার কাছে যেন একটা বিশাল বড় উদাহরণ সাজিয়ে রেখে গেছেন যে নারীরা ইচ্ছে করলে যে কোনো কাজই করতে পারে। এবার পুলিশ ক্রমে জানতে পারলো যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন। পুলিশ ধীরে ধীরে এটা জেনে গেছে, কিন্তু জানলো না যে ইনি রিসরাতে ছিলেন আশ্রয়দাত্রী। মানে পুলিশ জেনে গেছে রামবাবুর স্ত্রী তিনি নন, কিন্তু এটা জানতে পারেনি যে রিসরার যে ঘরে তিনি এইসব বিপ্লবীদেরকে ঘরে আশ্রয় দিয়ে রেখেছিলেন, পুলিশের হাত থেকে লুকিয়ে রেখেছিলেন, এই কথা পুলিশ জানতে পারল না। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। আবার চন্দননগর নামক আরেকটি জায়গায় ঘর ভাড়া করলেন। রিসরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। মানে তখনকার দিনে মেয়েরা না থাকলে কেউ ঘর ভাড়া দিত না। মানে অর্থাৎ যেমন ঘরের গিন্নি বা ঘরের একজন কর্ত্রী, তো সেরকম ভাবে মেয়েরা থাকতো। তখন অনায়াসে ঘরের মালিকরা যে না একজন মেয়ে মানুষ তো কি করবে, তার সংসার নিয়ে এসেছে, দিয়ে দিই ভাড়া, ওইরকম ভাড়া দিয়ে দিত। তো সেই জায়গায় গিয়েও তিনি একই রকম ভাবে রিসরার মতো কাজ করে গেছিলেন। পলাতক হয়েছিলেন যে বিপ্লবী নেতা, তারা হচ্ছিলেন যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এদেরকে সকলেরই মাথায় অনেক হাজার টাকা হুলিয়া ছিল। মানে ইংরেজ সরকার এদের উপর পুরস্কার রেখেছিল যে যারা কেউ তাদেরকে ধরে দিতে পারবে তাদের অনেক টাকা পয়সা দেওয়া হবে। এই নিশাচরেরা সারা দিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই সেই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। পুলিশ হয়রান হয়ে ফিরত। আচ্ছা, তারপর এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেফতার করতে। পুলিশ বুঝে গেছে এই ননিবালা দেবী সব বিপ্লবীদেরকে ঘর ভাড়া করে করে তার ঘরে তাকে রাখছেন। মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্থান বদল করে কতদিন এই ঘরে, কতদিন আরেকটি বাড়িতে, কতদিন আরো একটি বাড়িতে, এরকম করে করে বিপ্লবীদের নিয়ে তিনি থাকতে লাগলেন। এবার পুলিশ জানতে পেরে তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার জন্য পুলিশ আসছে, পড়েনি, আসছে। ননিবালা পলাতক হলেন, তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রমোদ মিত্র কর্ম উপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ার। পেশোয়ার নামক একটি জায়গায় তার এক বন্ধুর দাদা যাচ্ছিলেন। এবার বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে। তার সেই বাল্যবন্ধু অনেক রিকোয়েস্ট করে তার দাদাকে মানালেন যাতে যাওয়ার সময় ননিবালাকে সঙ্গে নিয়ে যায়।
পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেফতার করতে পেশোয়ায় গেছে, তখন ননিবালা দেবীর কলেরা চলছে 3 দিন যাবত। কলেরা হচ্ছে একটি অসুখ, মারাত্মক অসুখ। তো সেই অসুখ তখন ননিবালা দেবীর হয়েছিল, 3 দিন চলছিল। তো অসুস্থ অবস্থায় তো তিনি আর পালাতেও পারছেন না, সেই অবস্থায় এসে পুলিশ তাকে গ্রেফতার করল। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে, প্রথম দিন ধরে নিয়ে যায়নি, পুরো বাড়ি ঘেরা করে রেখেছে। পরদিনই তাকে পুলিশ নিয়ে গেছে হাজতে, ট্রেচারে করে। তিনি হেঁটে যেতে পারছেন না, ট্রেচারে তাকে শুইয়ে নিয়ে গেছে। কয়েকদিন পর সেখানে রেখে চালান করে দিয়েছে কাশীর জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশীর জেলে যখন তাকে পাঠিয়েছিল তখন তার কলেরা রূপ সুস্থ হয়ে গেছে। কাশীতে আসার কয়েকদিন পর প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এসে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন, মানে নানান রকমের কথা জিজ্ঞেস করতেন। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, তিনি কোনো কথাই স্বীকার করতেন না, বলতেন কাউকেই চেনেন না। তিনি তখন বলতেন আমি কাউকেই জানি না, আমি কোনো কিছুই জানি না, আমাকে কেন এগুলো কথা জিজ্ঞেস করছো। কাশীর জেল অনেক পুরনো, মানে সে কালে 1915 সালে কাশীর যে জেল ছিল অনেক পুরনো জেল ছিল। সেটা প্রাচীরের বাইরে, মানে সেটার যে দেওয়াল ছিল, প্রাচীর অর্থাৎ দেওয়াল, সেই দেওয়ালের বাইরে একটা মাটির নিচে গোপন একটা জায়গা ছিল। সেটা হচ্ছে পানিশমেন্ট সেল, মানে শাস্তি কুঠুরি। সেখানে তাতে একটি মাত্র দরজা ছিল, কোনো আলো বাতাস ঢোকার রাস্তা ছিল না। বার্ট কাম জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে সেই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত। মানে যদি শ্বাসবন্ধ হয়ে যাচ্ছে তবুও যদি ননিবালা কিছু বলে দেয়, এই আশায়। আচ্ছা, কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা, মানে তিনি প্রায় মারাই যাচ্ছেন এরকম অবস্থা হয়ে গেছে। আধ ঘন্টা পর যখন খুলতো দেখতো অবস্থা ভীষণ খারাপ, কারণ আলো নেই, বাতাস নেই, শ্বাস নিতে পারছেন না। আচ্ছা, তবুও মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারলো না, মানে মুখ দিয়ে একটি কথাও বিপ্লবীদের বিষয়ে ইংরেজরা জানতে পারলো না। তৃতীয় দিনে কি করলো, বন্ধ করে রাখলো তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট সেই অন্ধকার ঘরে বন্দি করে রাখলো। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা। অর্থাৎ সেদিন যখন এই যে ইংরেজ তালা খুললো, গিয়ে দেখলো ননিবালা দেবী
ধরেন কি অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন মণিবালা দেবীর ভিতর থেকে। মানে যারা ধরে রেখেছিল তারা বলছে এত শক্তি মণিবালা দেবীর গায়ে ছিল, মানে আমরা কল্পনা করতেও পারিনি, আমরা চেপে ধরে রাখতে পারছি না তাকে। সে যেন সিংহের মতো গর্জে উঠেছে সেই ইংরেজদের বিরুদ্ধে। আচ্ছা, এবার তিনি বলছেন, ননিবালা দেবী বলছেন, ছিঁড়ে ফেলবে তো? আমার দরখাস্ত লিখতে বলেছিল কেন? তিনি বলছেন, ছিঁড়ে যখন ফেলেছিল তবে আমাকে দরখাস্ত লেখার কথা বলেছিল কেন? আমাদের দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই? আচ্ছা, তারপর কি হলো? সেই গোল্ডি আবার তাকে জেলে রেখে চলে গেল, আর সেখানে 2 বছর তিনি বন্দী অবস্থায় কাটিয়ে দিলেন। 1919 সালে এক প্রাতে মানে ভোরবেলায় এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ, মানে জেল থেকে তিনি ছাড়া পেলেন। তাহলে এবার বুঝো, তখনের দিনে নারীদেরকেও জেলে বন্দী করে রাখা হতো। কি কঠোর নিদারুণ শাস্তি না ননিবালা দেবীকে পেতে হয়েছিল। এবার 1919 সালে এক ভোরে ননিবালা দেবী জেল থেকে ছুটি পেলেন। পেয়ে বাইরে এসে তার মাথা বুঝবারও স্থান মিলল না। বাইরে আসার পর কেউ তাকে জায়গা দিচ্ছে না, থাকার জন্য জায়গা নেই তার, কারণ তিনি জেলে ছিলেন এতদিন, তাই পুলিশকে সবাই ভয় পায়। বহুদিন ধরে চলেছিল অনেক উলটপালট ও ভাঙাগড়া, মানে তার জীবনে নানান কিছু বিপর্যয় আসছিল। তারপর একটা ঝুপড়ি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে, মানে জীবনের তো কিচ্ছু ছিল না, টাকা নেই, পয়সা নেই, কোনো কিচ্ছু নেই, আত্মীয় স্বজনের অনাদর ও লাঞ্ছনা এবং দারিদ্র্যের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর। যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা, এই মহিষী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেয়ে। অর্থাৎ এখানে লেখক আমাদেরকে বলছেন, প্রত্যেক বছরেই তো শ্রাবণ মাস আসে, তো শ্রাবণ মাস এলেই প্রচন্ড বেগে মেঘ গর্জে উঠে আর আকাশ থেকে বর্ষিত হয় পৃথিবীতে। তো এটা প্রত্যেক বছরেরই শ্রাবণ মাসের কাজ, সে বর্ষিত হয়ে পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তো এখানে লেখক ননিবালা দেবীকেও এর সাথে তুলনা করে বলেছিলেন, ননিবালা দেবীও যেন সেই শ্রাবণের মেঘের মতো আবার পরবর্তীকালে পরবর্তী যারা বিপ্লবী ছিল তাদের সাথে আবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। মেঘ যেমন ঝাঁপিয়ে পড়ে, তিনিও যেন সেই মেঘের মতো ঝাঁপিয়ে পড়েছেন, তাকে কেউ আটকাতে পারেনি। এই হচ্ছে আমাদের ননিবালা দেবীর জীবন কাহিনী। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি ননিবালা দেবীর জীবনের পরে যে নারী এসেছিলেন সেই নারীর বিষয়ে। এবার আমরা বইতে দেখতে পাচ্ছি লাল কালি দিয়ে দেখো লেখা আছে দুগড়িবালা দেবী। নামটি আমি লিখে নিচ্ছি।
মাসি সিংহী গর্জে উঠে বললেন, মানে প্রচন্ড জোরে সিংহের মতো তিনি গর্জে উঠে বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তোমার মাও পারে। মানে মাসি তো মায়ের মতো, তাই তিনি বলছেন নিবারণ তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তাহলে মা কেন পারবে না? আমিও পারবো। একদিন গণপ নিবারণ কি করলো, 60টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমাকে, মানে দুপুরিবালা দেবীকে। আচ্ছা, এখানে দুপুরি বাংলা লেখা আছে, সেটা কিন্তু স্পেলিং এ ভুল হয়েছে, দুপুরিবালা হবে। অনুসার সেটা ভুলবশত বসে গেছে, সবাই কেটে দেবে, ঠিক আছে? দুপুরিবালা হবে। আচ্ছা, দুপুরিবালা দেবীকে তার ভাইপো 60টা পিস্তল এনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিল। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস, মানে ইংরেজদের কোম্পানি থেকে চুরি করে বিপ্লবীরা নিয়ে এসেছিল। এই চুরির কাহিনী অভিনব, মানে এই যে চুরির ঘটনাটা তাও পুরোপুরি একটা অন্য রকমের ঘটনা। সেটি হচ্ছে 1914 সালে 26 আগস্ট রডা কোম্পানিটির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 60টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। মানে 202টা বাক্সের মধ্যে বিভিন্ন রকমের অস্ত্র বারুদ টারুদ ভরে ইংরেজ সরকার তার কোম্পানিতে সেগুলো নিয়ে যাচ্ছে। কাদের মারার জন্য? বিপ্লবীদেরকে এগুলো দিয়ে মারার জন্য। আর সেগুলোকে নেওয়ার জন্য গরুর গাড়ি 60টি জোগাড় করা হয়েছিল। 60টি গাড়ির মধ্যে বাক্স রেখে রেখে সেগুলো যাচ্ছিল। সেখান থেকে 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। আর একটি গাড়ি গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। মানে 60টা গাড়ি ছিল, 60টা গাড়ির মধ্যে 6টা গাড়ি নিয়ে চলে গেছে ইংরেজ কোম্পানিতে। আর একটা গাড়ির যে মালিক সেজেছিল, মানে যে গাড়িতে বসে গরুর গাড়ি চালাচ্ছিল, সে আসলে বিপ্লবী ছিল, তার নাম ছিল হরিদাস দত্ত। সে এখানে সেই গোলাবারুদগুলোকে চুরি করার জন্য এখানে ছদ্মবেশ ধরে এসে গরুর গাড়ি চালাচ্ছিল। আর সঙ্গে সঙ্গে সেই গাড়িটিকে নিয়ে সে পলায়ন করল। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ, মানে বিভিন্ন রকমের যে আগ্নেয়াস্ত্র, মানে বিভিন্ন রকমের কি বলবো, বলতে বোমা টোমা এগুলোর জন্য নানান রকমের বারুদ টারুদ থাকে তো সেগুলো। এবং একটিতে 50টি মশার পিস্তল ছিল, আর একটা বাক্সে 50টা পিস্তল ছিল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। এবার সেগুলো বিপ্লবীরা যে যে জায়গায় যে যে বাড়িতে লুকিয়ে লুকিয়ে আছে তাদের কাছে নিয়ে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছিল। ঠিক সেরকম ভাবে নিবারণ 60টি পিস্তল এনে রেখেছিল তার বাড়িতে। কিন্তু 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুপুরিবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে। কোনো কারণবশত জেনে নিয়েছে এখানে বিপ্লবীরা আছে। তল্লাশিতে পাওয়া যায় 60টা মশার পিস্তল। এবার যখন তল্লাশি করছিল পেয়েছে 60টি পিস্তল। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি। মাসিমা মুখ বুজে রইলেন, একটি কথাও বললেন না। কথা থেকে পিস্তল এলো, কারা তাকে দিয়েছে, কি করতে দিয়েছে, কোনো কথাই তিনি পুলিশকে জানাননি। গ্রামের মেয়ে, গ্রামের বউ দুপুরিবালা দেবী কোলের শিশু বাড়িতে রেখে চলে গেলেন। তার সন্তান খুব ছোট ছিল, সেই কুলের সন্তানকেই তিনি বাড়িতে রেখে চলে গেছেন পুলিশের সাথে, অর্থাৎ পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুপুরিবালা দেবীর সাজা হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড।
মানে এদেরকে তো এক কথায় সৈনিকের সাথে তুলনা করা হয়েছে। কারণ নারী হলেও কি হয়েছে, তারা তখনের দিনে যে কাজগুলো করে গেছেন একদম পুরুষের সমসাময়িক কাজ করে গেছেন। একজন পুরুষ যা করতে পারে ঠিক সেই সময়ের নারীরাও এটা করিয়ে দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র যে পুরুষরাই করতে পারে তা নয়, নারী হয়েছে বলে কি আমরা করতে পারি না, আমরা অনায়াসে সমস্ত কাজ করতে পারি। তাই তারাও দেখিয়ে দিলেন একই রকম ভাবে যে নারী হয়ে আমরাও দেশের জন্য কাজ করতে পারি। এবার 2 বছর পর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তি পেয়েছিলেন 1918 সালের ডিসেম্বর মাসে, আর সম্ভবত 1970 সালে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, এবার দুপুরিবালার এই হচ্ছে জীবন কাহিনী। লেখক খুব অল্পভাবেই সংক্ষেপে এখানে দুপুরিবালা দেবীর জীবনের কথাগুলো আমাদেরকে বলেছেন। তাহলে আমরা আজ পড়লাম স্বাধীনতা সংগ্রামের নারীরা কিভাবে যোগদান করেছিল আর কি রকম কঠোর পরিশ্রম করে গেছিল, অত্যাচার সহ্য করে গেছিল, তবুও মুখ খুলেনি। তো সেই দুজন নারীর মধ্যে প্রথমে ছিল মণিবালা দেবী, দ্বিতীয় নারী হিসেবে পড়লাম আমরা দুপুরিবালা দেবী। ঠিক আছে, তাহলে